যখন ডাকসু নির্বাচনের রেজাল্ট দেখেন তাহলে ছাত্র শিবিরের ভিপির 1/3 কিন্তু সেকেন্ড প্রার্থী পায় নাই। এর কারণটা কি? এর অন্যতম কারণটা হলো ছাত্র রাজনীতি যে নামক যে দৈত্যটা ছিল 5 আগস্টের আগে, তারপরে ছাত্র শিবির কিংবা সকল ছাত্র সংগঠন মিলে যে ইতিবাচক রাজনীতি যাত্রা শুরু করেছিল, যেটা সাধারণ ছাত্র অ্যাকসেপ্ট করেছিল বলেই কিন্তু ছাত্র শিবিরের পক্ষে একটা ভূমিধস বিজয় হয়েছিল সারা বাংলাদেশে। তো ছাত্র শিবির হলগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে এইভাবে ভূমিধস বিজয়ের পরে এরকম ভূমিধস পরাজয়ে কেন তাদের জাতীয় নির্বাচনে হলো? আবার আমরা উল্টোটাও তো দেখি যে ডাকসুর নির্বাচনের পরে এইভাবে ভাঙা পড়লো, প্রধান নির্বাচনে আসলে কিন্তু প্রধান নির্বাচনে বিএনপি কিভাবে এত ভূমিধস বিজয় পেল? তাহলে আপনি কি বলতে চাইতেছেন দুই জায়গায় দুই রকমের মানুষ থাকে? তা তো না, একই মানুষ থাকে। মানুষটা পাওয়ারটা দেয়। আসলে আপনাদের দায়িত্ব দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারকে দেশটাকে ঠিক করার। নির্বাচিত সরকার তো সেই ট্রেনটা চালিয়ে নিয়ে যাবে। আপনারা তো নির্বাচিত সরকারকে বিশ্বাস করেন নাই বিধায় তো 2 বছর অন্তর্বর্তী সরকার রেখেছিলেন। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতি ফিরে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শার্লিন। স্টার নিউজ কড়া আলাপে আজ আমার সাথে রয়েছেন 3 জন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক বাদিকে রয়েছেন ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, মহাসচিব আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশন ইফসো, প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, খিরশেখের বিশ্ববিদ্যালয়, তুরস্ক। এবং রয়েছেন অনিক রয়, সংগঠক, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন, এনপিএ। এবং রয়েছেন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি কড়া আলাপে। শুরুতে কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই গত কয়েক দিনে আমরা ক্যাম্পাসে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা দেখছি, ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় বিভিন্ন বিষয় নিয়ে গুপ্ত লেখা, দেয়ালে লিখনকে কেন্দ্র করে যে ধরনের সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে, এই পরিস্থিতিতে আপনার কি মনে হচ্ছে যে সরকার কি আসলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ঘিরে যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটিকে সামলাতে ব্যর্থ হচ্ছে বলে মনে হয় আপনার? আপনাকে ধন্যবাদ এবং সহ আলোচকদেরকে ধন্যবাদ। বিষয়টা হলো, এটা আসলে আমাদের সোসাইটির সর্বত্র একটা পাওয়ার কম্পিটিশনের প্রভাব। এটা সরকারের সাথে সংশ্লিষ্ট করলেও এর অ্যান্সার পাওয়া যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যারা প্রশাসন তাদের সাথেও সংযুক্ত করলে অ্যান্সার পাওয়া যাবে না। অ্যান্সারটা হলো, আপনি আমাদের কেমন জানি হয়ে গেছে সর্বত্রই, সব লেভেলেই আমরা একটা কম্পিটিশন করি ক্ষমতায়, কাঠামোতে যাওয়ার। এটার উত্তর আপনি খুঁজতে হলে আর একটু ভিতরে যেতে হবে। সেটা হলো, আপনি দেখবেন 5 আগস্টের পরে যে ক্ষমতা কাঠামোর পরিবর্তন হয়েছে, সেই ক্ষমতা কাঠামোর পরিবর্তনটা অসম ছিল এবং এই অসমতাটা আমরা সবাই কম বেশি জানি, বুঝি। এটা হলো, যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে, যেভাবে সরকারি কাঠামোতে প্রফেসর ইউনূস ক্ষমতা কাঠামোর পরিবর্তন ঘটিয়েছিলেন, সেটা যতটা না 5 আগস্ট বা গত 15 বছরের কর্তৃত্ববাদ বিরোধী লড়াইটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ব্যক্তিগত পরিচয় এবং অন্য বিষয়গুলো। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আবার কিছু কিছু রাজনৈতিক এজেন্ডাও ছিল। তো যে সকল রাজনৈতিক এজেন্ডা ছিল, সেই এজেন্ডাগুলোর কারণে ক্যাম্পাসগুলোতে বিশেষ করে দেখা গেছে যে যেগুলো খুব ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি, ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স বলছি, যেগুলোতে রাজনৈতিক পরিবর্তনে ক্যাটালিস্ট হিসেবে ভূমিকা রাখে, সেই সকল ইউনিভার্সিটিগুলোতে হলে ওঠা, হলে থাকা, ক্যাম্পাসে কেন্দ্রিক যে রাজনীতি, এই সকল জায়গাগুলোতে সবার ফোকাস সমান লেভেলে ছিল না। এটা একটা যেমন। আর একটা অবস্থা ছিল যে প্রশাসনের সহযোগিতাও সবাই সমানভাবে পায় নাই। এর ফলে 5 আগস্টের পরে ক্ষমতা কাঠামো একরকম একটা আপনার অ্যাটলিস্ট শিক্ষার্থীদের মধ্যে তো একটা ক্ষমতা কাঠামো আছে, যে যদি 5 আগস্টের পরেও আসলে বিএনপি সরকার গঠনের পরও ছাত্রদলকে গত কয়েকদিনের মধ্যে আমরা দেখিনি যে শিক্ষা প্রতিষ্ঠানে এমন মারমুখী ভূমিকায় দেখা যায়নি। কিন্তু চট্টগ্রামের ঘটনার পর আসলে সারা দেশেই বলা যায় যে ছাত্রদলের মারমুখী অবস্থান আমরা দেখছি। এখন সরকার ও দলের উচ্চ পর্যায়ের নির্দেশনা ছাড়া আপনার কি মনে হয় যে এমন কোনো নির্দেশনা ছিল কিনা যে হঠাৎ করে ছাত্রদল এমন মারমুখী অবস্থানে কেন? আমার কাছে যেটা মনে হয়, আমরা যেটাকে বলছি মারমুখী, এটা আসলে তো আমাদের পুরাতন কালচারের সাথে কম্পেয়ার করলে সেটা সেরকম না, কিন্তু আসলে তো এটা আমরা আমাদের কাছে নিন্দনীয়। কিন্তু যেরকমই হোক, যতটাই হোক, শিক্ষার্থীদের মধ্যে যে ধরনের অসঙ্গতি থাকুক, যেটা স্বাভাবিকভাবে আমরা নিতে পারি না,
যেটা ক্যাম্পাসের যে স্বাভাবিক পরিবেশ আমরা চাই, সেক্ষেত্রে সবটাই আমাদের কাছে অপছন্দনীয়। কিন্তু এটাকে তো আপনাকে রুট কজ বের করতে হবে, সেইটা কেন হয়েছে। আমি যেটাকে আপনাকে উত্তর দিতে চাইলাম সেটা তো আপনি যদি আরেকটু শুনতেন, সেটা হলো ক্ষমতা কাঠামোর যে পরিবর্তনটা হবে, সেখানে তো শিক্ষার্থীদের একটা অংশকে তো আপনি প্রিভেল করতে দিবেন না, আরেকটা অংশকে তো আপনি চেপে ধরবেন না। আপনাকে হয়তো ক্যাম্পাস কেন্দ্রিক একটা নিয়মের মধ্যে যেতে হবে যে সকল শিক্ষার্থীরাই সমান ক্ষমতা কাঠামো থাকবে, সমানভাবে থাকবে, এনজয় করবে। আবার অন্যভাবে আপনাকে দিতে হবে কি, হয়তো সরকার পরিবর্তনের সাথে সাথে যারা সরকারের সাথে আছে তাদেরকে আমরা আগে যেরকম ছিলাম সেই স্টাইলে যেতে হবে। তাহলে আপনাকে কোনো একটা স্টাইল নিতে হবে, কিন্তু আপনি কোন স্টাইলে আসেন। আসলে আইডিয়াল হলো আপনি ক্যাম্পাস পরিচালনা করবেন অবশ্যই ক্যাম্পাসের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের মাধ্যমে, এবং এটা করার জন্য যেন কারোরই ক্ষমতা কাঠামোতে আলাদাভাবে দেখা না যায়। এটা কি আপনি নিশ্চিত করতে পেরেছেন? না, এটা পারা যায়নি প্রফেসর ইউনূসের সময়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো এটা পারে নাই। আবার একইভাবে এখন এই যে আগে যারা প্রিভিল করতো তাদেরকে যারা সরকারের সাথে আছে বা সরকারের আশেপাশে আছে, তাদেরও তো মানে এই জায়গায় কম্পিটিশানে একটা রেস থাকবেই, যে তারাও চাইবে যে আবার এই পরিবর্তনটাতে আমরা কি সুযোগ নিতে পারি বা আমরা কতটা এখানে এক্সিস্ট করতে পারি, সুযোগের চেয়েও বেশি এক্সিস্টেন্স। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটার কারণে কিন্তু পরিস্থিতিগুলো তৈরি হয়। এখানে শুধুমাত্র আমরা যদি ছোটো ছোটো বিচ্ছিন্ন ঘটনাগুলোকে আইডেন্টিফাই করে এটাকে আলাপ তুলি, সেই আলাপটা কিন্তু আমরা সমাধান করতে পারবো না। আলাপটা তুলতে হবে কম্পিটিশনের প্রতিদ্বন্দ্বিতার জায়গায়, এবং সেই প্রতিদ্বন্দ্বিতাটা সলভ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো, সরকার এবং যারা ক্রিয়াশীল থাকে ক্যাম্পাসগুলোতে, তাদের প্রত্যেকেরই একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে। কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু হচ্ছে না। সবাই চায় তার প্রিভেইলিং, সে প্রিভেইল করবে, অন্যরা থাকবে না। এইটা কি সম্ভব? এটা আগেও হয়েছে, গত 2 বছরও হয়েছে, এবং এখন অন্যরা ট্রাই করছে। তো এটাকে সমাধান করতে হবে সবাইকে সমান সুযোগ দিয়ে। আপনি হলগুলোতে সবাইকে সমান সুযোগ দেন, ক্যাম্পাসগুলোতে সবাইকে সমান সুযোগ দেন, তাহলেই আপনি কিন্তু এই ধরনের একটা নিরাপদ পরিবেশ সবার জন্য নিশ্চিত করতে পারবেন। জি, ধন্যবাদ। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আপনার কাছে আসতে চাই যে এই যে বলছে যে ক্যাম্পাসে কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের বক্তব্যে আমরা যেটা পেলাম যে ক্যাম্পাসে সমান সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এই কারণেই বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো আসলে মরিয়া হয়ে উঠছে। এই যে এটা কি আপনি পাওয়ার প্র্যাকটিস হিসেবে দেখেন কিনা, মনে হচ্ছে কিনা যে ছাত্ররা আসলে পাওয়ার প্র্যাকটিসের চেষ্টা করছে? ধন্যবাদ আপনাকে, আপনি সহ আমাদের সম্মত আলোচক মণ্ডলী, বিশেষ করে আমার সরাসরি শিক্ষক আমার সম্মানিত স্যার কাজী মাহবুব স্যার এখানে আছেন, এবং যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসলে বাংলাদেশের ছাত্র রাজনীতি অতীতের যে কালচারটি ছিল, ছাত্র রাজনীতি শুনলে সবার ভেতর একটা ভয় এবং আতঙ্ক কাজ করত। 5 আগস্টের পর থেকে সবার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশের ছাত্র রাজনীতির গতানুগতিক সকল রাজনীতিতে এক নতুন পরিবর্তন আসবে। এবং আমরা দীর্ঘ সময় বাংলাদেশের অনেক বছর পরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটিগুলো ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রায় 1.5-2 বছর কিন্তু অতীতের যে কালচার তার চেয়ে একটু ডিফারেন্ট ছাত্র রাজনীতি আমরা দেখেছি। ছাত্র সংগঠনগুলো একসাথে বসা, একসাথে কথা বলা, রাষ্ট্র নিয়ে একসাথে আলোচনা করা, এই কালচারগুলো আমরা দেখেছি। হঠাৎ করে নির্বাচনের পরে, বিশেষ করে গত কয়েকদিনে আসলে যে পরিবেশটি তৈরি হয়েছে সেটা সবার কাছে অনাকাঙ্ক্ষিত, নিশ্চয়ই কারোর কাছে প্রত্যাশার নয়। এখানে স্যার যেটা বলছে পাওয়ার পলিটিক্সের একটা বিষয় এখানে অবশ্যই আছে। দেখেন, আমার কাছে মনে হয়েছে যে অতীতে একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, তার ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় হলগুলো দখল করে নাই, এটা কোনো উদাহরণ নাই। অতীতে কিন্তু সবসময় দখল করেছে। যারা ক্ষমতায় ছিল তারাই ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো দখল করেছে, তারা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় বিশেষ করে জাহাঙ্গীরনগর সহ এগুলো দখল করে রেখেছিল। কিন্তু এইটা কিন্তু সহজে এবছর করতে পারে নাই। কারণটা হলো নতুন একটা রাজনৈতিক কালচারের যাত্রা শুরু হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। তারপরে গত কয়েকদিন ধরে আমরা দেখলাম যে হঠাৎ করে ক্যাম্পাসগুলো উত্তপ্ত হলো, হঠাৎ করে সেই অতীতের অন্ধকার রাজনীতির মতো চাপাতি, তরোয়ার নিয়ে, কি বলে, চাকু নিয়ে আমরা শোডাউন দেখেছি, মারামারি দেখেছি, পা কাটা, রক কাটা দেওয়া দেখেছি, একসাথে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে মারামারি দেখেছি। তো এটা আমার মনে হয় ছাত্রদল একটু তাড়াহুড়ো করে ফেলছে কিনা, যে তাদের যে অধিকারটা ফিরে নেওয়ার জন্য, অতীতের যে কালচার, আমার কাছে এটি মনে হয় যে তারা তাদের অধিকারকে ফিরে নেওয়ার জন্য। আরেকটা বিষয় হলো, দেখেন, এটা আমাদের কাছে অসামঞ্জস্য কেন লাগছে, কারণ আমরা নতুন একটা রাজনৈতিক কালচারে বিশ্বাস করছি, কিন্তু ছাত্রদল নেতৃত্বে যারা আছে এই জেনারেশনের সাথে চিন্তার অ্যাডজাস্টটা খুব বেশি হয় না আমার কাছে মনে হয়। কারণ বয়স একটা বিশাল বিস্তর ব্যবধান রয়েছে, এখনও সেখানে 40 ছাত্র নেতারা আছে। এবং ক্যাম্পাসগুলোতে দেখবেন, রিসেন্ট ক্যাম্পাসগুলোতে যারা বের হয়ে নতুন রাজনৈতিক দল তৈরি করেছে, তারা এমপি হয়েছে 28 বছর, 27 বছর বয়স, 26 বছর বয়স। তো চিন্তা একটা বড় পার্থক্য ছাত্র সমাজের সাথে। তো আমার কাছে এখানে অ্যাডাপশন সমস্যা আছে, তারা তাড়াহুড়ো করে ফেলছে, যার কারণে কিন্তু
ক্যাম্পাসগুলো দখল বলি, পাওয়ার পলিটিক্সের জায়গা বলি, সেখান থেকেই ছাত্রদল আমার কাছে মানে মরি হয়ে উঠছে। আচ্ছা, ছাত্রদলের এবং ছাত্র শিবিরের সংঘর্ষের একটি ঘটনা যেটা চট্টগ্রাম দিয়ে শুরু হলো, চট্টগ্রামের এই সিটি কলেজের ক্যাম্পাসে আমরা দেখলাম যে দেয়ালে লিখন মোছাকে কেন্দ্র করে যে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে সংঘর্ষ তৈরি হলো। এখন এই প্রসঙ্গে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রশ্ন রেখেছেন যে শিবির কি রক্কাটা, শিবির কি গুপ্ত, রক্কারা কাটে। একটা প্রমাণ নাই যে শিবির কোনো রক্কাটার রাজনীতি করেছে। যদি তাই হয় তাহলে গুপ্ত লেখার কারণে কেন শিবিরের মানুষজন, শিবিরের যারা সমর্থক, তারা কেন রেগে যাচ্ছে, তারা কেন মরিয়া হয়ে উঠছে? মিয়া গোলাম পরোয়ার যেটি বলেছেন, আসলে বাংলাদেশে তো ছাত্র শিবিরকে অতীতে বিভিন্নভাবে ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে। তার ভিতরে একটা ছিল রক কাটা। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, স্যার পড়িয়েছেন। আমাদের দীর্ঘ সময়ে আমরা দেখি নাই যে ছাত্র শিবির কার রক কেটেছে, কিংবা আমাদের এই জেনারেশনও যে অন্য বিশ্ববিদ্যালয়ে রক কেটেছে সেটাও আমরা দেখিনি। বরং আমরা যখন স্টুডেন্ট ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৌহর হলে রক কাটার ঘটনা দেখেছি, এসএম হলে দেখেছি, কিন্তু ছাত্র শিবির কার রক ঘটনা ঘটেছে এটা আমরা দেখিনি। বাট একটা ফ্রেমিং ছাত্র শিবির বিরোধী ছিল। আচ্ছা, কিন্তু সেটা কিন্তু আমরা নতুন বাংলাদেশে যে যাত্রা শুরু হয়েছে সেটা খুব বেশি সেখানে কাজ করে। ফ্রেমিং বলছেন, কিন্তু আমি বলবো এটাকে পাবলিক পারসেপশন বলতে চাই, কারণ অন্যান্য ছাত্র সংগঠনের নামে হয়তো এই ধরনের অভিযোগ ওঠে না। অন্য এটাকে ছাত্র আপনি সংগঠনের কি নামে যে বলবেন? অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো ছাত্র শিবিরের সাথে দেখেন অন্য ছাত্র সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ধর্ষণ এই ধরনের নিয়মিত ঘটনা ঘটে তাদের ছাত্রদের দ্বারা। এটা ছাত্র শিবিরের ক্ষেত্রে দেবে এ ধরনের পরিবেশ কেউ তৈরি করতে পারে না, কিন্তু এই ফ্রেমিংটা কিন্তু সহজে করার চেষ্টা করেছে। কিন্তু মিডিয়াতে এটা বলেছে, কিন্তু প্রমাণ করে দেখিয়েছে এমন ঘটনা খুবই নগণ্য। বরং ছাত্র শিবির এই পারসিকিউশনের শিকার হয়েছে, অনেক ঘটনা রয়েছে, আমরা নিজেরাও দেখেছি। যে জায়গাটি বলছিলাম, মিয়া গোলাম পরোয়ার সাহেব যেটি বলেছেন, কিংবা আপনি যেটি বলেছেন যে গুপ্ত লেখাটি মুছে দিয়েছে, দেখেন যে সমস্যার সূত্র কোথা থেকে। আমি যদি দেখি চট্টগ্রাম সিটি কলেজে সেখানে কিছু জুলাই গ্রাফিতি ছিল, সেখানে মুছে নতুন কিছু লেখার চেষ্টা করা হয়েছে। ছাত্র শিবির প্রশাসনকে অভিযোগ দিতে গেছে, সেই অভিযোগ প্রশাসকের আমাদের প্রিন্সিপালের রুম থেকে যাত্রা শুরু, মারামারিটা শুরু হয়েছে এখান থেকে। দেখেন আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই কাজ করেছে, তো শিবির কি তখন প্রতিবাদ করেছে, বরং সেখানে গিয়ে তার সেলফি তুলেছে, ভিডিও করেছে। তারপর সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই কাজ করেছে। কিন্তু প্রবলেমটা শুরু হয়েছে যেহেতু সিটি কলেজ থেকে যখন অভিযোগ দিতে তখন আক্রমণ করেছে। আবার গতকাল দেখবেন ইস্যুর দিতে ছাত্র শিবিরের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, প্রশাসন জানে, ক্যাম্পাস জানে, তারপরে আপনার সেখানে পুলিশ জানে, সাংবাদিক জানে, সবার উপস্থিতিতে সেখানে মিছিল চলা অবস্থায় মাঝখানে গিয়ে হামলা করলো সেখানে। তো এ ধরনের ঘটনা অনেকগুলো আমার কাছে মানে পরিকল্পিত। এটি আমি জানি না এটি কিনা বাংলাদেশের বর্তমান সরকারের গত 2 মাসের কম সময়ে অনেক জায়গায় ব্যর্থতার জায়গা রয়েছে। তো ক্যাম্পাসগুলোতে উত্তপ্ত করার মাধ্যমে আসলে বিশ্ব রাজনীতির কারণে, জ্বালানি তেলের সংকটের কারণে নিঃসন্দেহে সরকার একটা ক্রাইসিস ফেস করছে। তো এমত অবস্থায় ক্যাম্পাসগুলোর দিকে নজর দিয়ে সরকার তার নজর এই সংকট থেকে সরাতে চায় কিনা আমি জানি না, এটা আমাদের চিন্তাশীল ব্যক্তিরা বেশি ভালো বলতে পারবে। জি, আমরা সেটা বোঝার চেষ্টা করছি। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আবার আসবো আপনার কাছে। অনেক যে কথাটা শুনছিলাম আমরা আলোচনায়, যে ছাত্র শিবিরকে ট্যাগিং করার চেষ্টা করছে, রক্কাটা, গুপ্ত, এগুলো বলে। এখন জুলাই বিপ্লবের পর সাধারণ শিক্ষার্থীরা একটা রাজনীতি সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চেয়েছিল, কিন্তু এখন গুপ্ত ট্যাগিং এবং গ্রাফিতি নিয়ে যে সংঘর্ষ চলছে বিশ্ববিদ্যালয়গুলোতে, তাতে সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশার জায়গাটি সেটিকে আবার ধূলিসাৎ হয়ে যাচ্ছে কিনা, কি মনে হচ্ছে আপনার? প্রথমেই আমার সহ আলোচক, আমাদের শিক্ষক এখানে উপস্থিত আছেন সহ যারা আমার কথা শুনছেন, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। প্রথমত বলবো যে আসলে এই 5 তারিখের পর থেকে আমাদের যে নতুন ছাত্র রাজনীতি দেখার কথা ছিল, বা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতি আমরা দেখতে চাইছিলাম, যে একটা ডায়লগের পলিটিক্স শুরু হবে, সেটা আসলে কিন্তু 5 তারিখের পর থেকেও আসলে আসে নাই। এটা আপনি নানানভাবে বলতে পারেন যে 5 তারিখের পরে আমাদের সিচুয়েশন পাল্টে গেছে। আসলে খুব একটা সিচুয়েশন 5 তারিখের পরে পাল্টায় নাই, জাস্ট সিস্টেমটার নাম পাল্টাইছে, সিস্টেমটার স্টাইল পাল্টাইছে। এখন যেটা হয়েছে যে মনে করেন যে আপনার ক্যাম্পাসগুলোতে তো ছাত্রদলের ছেলেপেলে হলে থাকতে পারতো না, বা বাম সংগঠন যেই কয়জন করে তাদের ছেলেপেলেও আসলে ছাত্রলীগের আমলে শেষের দিকে আর হলে থাকতে পারতো না লাস্ট 5, 6, 7 বছর। কিন্তু মজার বিষয় যে গুপ্ত নামটা যেখান থেকে আসছে, ছাত্র শিবিরের লোকজন কিন্তু হলে থাকতো। তাদের যেমন মনে করেন সাদিক কাইম এখন অনেক বড় জুলাইয়ের ইমাম, তাকে রেগুলার ছাত্রলীগের মিছিল করতে দেখা গেছে, ছাত্রলীগের মিছিলে স্লোগান দিতে দেখা গেছে। তার মানে তিনি হলে থাকতেন এবং বাকিরাও হলে থাকতো। তো হলে কি পরিচয়ে তারা থাকতেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ 5 তারিখের পরে যখন আমরা দেখছি যে ছাত্র দলের একটা সাধারণ শিক্ষার্থী বা অন্য কোনো, যেমন আমার কাছে উদাহরণ আছে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল,
তিনি তার হলে উঠতে গেছেন 6 তারিখ। তিনি একজন বৈধ শিক্ষার্থী, ঢাকা ইউনিভার্সিটির রানিং শিক্ষার্থী। তিনি তার হলে উঠতে গেছে, ছাত্র রাজনীতি করে, এই ট্যাগ দিয়া তার উপর মপ করা হয়েছে, তাকে হল থেকে বাইর করে দেওয়া হয়েছে রাত্রেবেলা। আচ্ছা, প্রচুর ছাত্র দলের ছেলেদের হল থেকে ট্যাগ দিয়ে বাইর করে দেওয়া হয়েছে যে এরা ছাত্র রাজনীতি করে, এদেরকে রাখা যাবে না। এখন মজার বিষয় হলো এই ট্যাগটা দিচ্ছে কারা? তারা হলো হল প্রতিনিধি, তারা হলো ব্যাচ প্রতিনিধি। 5 তারিখের পর থেকে যারা তৈরি হয়েছে, এই ব্যাচ প্রতিনিধি কে তৈরি করে দিছে? এই হল প্রতিনিধি কার মাধ্যমে ঠিক হয়েছে? এই যে ছায়া প্রশাসন তৈরি করে ফেলা হয়েছিল হলগুলোতে, এই ছায়া প্রশাসন কে তৈরি করছে? আপনি ছাত্ররা তার রুমে বসে কি করবে, তার রুমে কয়টা পর্যন্ত লাইট জ্বালাবে, সে কতক্ষণ পর্যন্ত গান শুনবে, কিংবা তার রুমে কতক্ষণ পর্যন্ত সিনেমা দেখবে, এটা ঠিক করে দেওয়া হচ্ছে। তার রুমে এসে নক করা হচ্ছে যে তুমি এটা এখন এই রাতের বেলা কেন গান ছাড়ছো। এখন বোঝা যাচ্ছে যে টেন্ডেন্সিটা কি, মানে কোন পলিসিতে যাচ্ছে। ফলে আমরা 5 তারিখের পরে খুব একটা উত্তরণের অবস্থায় যাইতে পারি নাই। এটা আমরা মুখে মুখে অনেক কথা বলতে পারবো, কিন্তু আসলে উত্তরণের অবস্থায় ক্যাম্পাসগুলোর রাজনীতি যায় নাই। সো ফলে রেশারেশিটা তো চলতেছিল, সিচুয়েশনের ওয়েট করতেছিল দুই পক্ষই। এক পক্ষ ছাত্র শিবির, যেহেতু হল থেকে শুরু করে ইউনিভার্সিটি প্রশাসন থেকে শুরু করে ইন্টারিম গভর্নমেন্টের আমলে জামাতের হোল্ড বেশি ছিল, তাদের লোকজন বেশি ইন্টারিম গভর্নমেন্টে ছিল, ক্যাম্পাসগুলোর মধ্যে তাদের লোকজন বেশি ছিল, ফলে তারা একটা সুবিধা পাইছে। সেই সুবিধার উপর দিয়ে ডাকসু ইলেকশন হয়েছে, নানান রকমের জিনিস হয়েছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে ডাকসু ইলেকশনে যে আলোচনা করে শিবির ডাকসু লিডারশিপে আসছে বা অন্যান্য ছাত্র সংসদের লিডারশিপে আসছে, সে কাজগুলো কতটুকু তারা ক্যাম্পাসে করতে পারছে, সেই কাজগুলো নিয়ে তাদের কতটুকু কমিটমেন্ট রয়েছে। আমরা কি দেখছি? আমরা দেখছি ডাকসুর একটা ইউনিভার্সিটির ছেলে, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তারা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদে নির্বাচিত হয়েছে, তারা লাঠি হাতে নিয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়াইতেছে মানুষজনকে মারার জন্য। রাস্তায় একটা মানুষ শুয়ে রয়েছে, তারা দেখে আমাদের সহানুভূতি জাগে যে এই লোকটার আসলে আর যাওয়ার কোথাও নাই, সে রাস্তায় ঘুমায়, তাকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। একটা ইউনিভার্সিটির স্টুডেন্টের কাছ থেকে কি আপনি এটা আশা করতে পারেন? কিন্তু আমরা কিন্তু দেখছি 5 তারিখের পরে, এটা হর হমেশা দেখছি। আমরা ইউনিভার্সিটির ভিতরে জাহাঙ্গীরনগরে একজনকে পিটায় মেরে ফেলতে দেখছি, আমরা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে পিটায় মেরে ফেলতে দেখছি। এই যে ভাই একটা আলাপ করলেন যে এই যে রক কোয়ার্টার বিষয়টা ট্যাগিং হয়, 2013 সালে রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা মাসুদ, যার পা কেটে দেওয়া হয়েছিল ছাত্র শিবিরের মাধ্যমে, ছাত্র শিবির যে ঘটনাটা ঘটাইছিল, সেই মাসুদ 2000 কিছুদিন আগে, সে তার পা নেই, ছাত্রলীগ করে না, 5-6 বছর 7 বছর যেহেতু হাঁটতে পারে না, তার মার জন্য ঔষধ কিনতে নিয়ে গেছে। বর্তমান রাজশাহী ইউনিভার্সিটির মেবি জেনারেল সেক্রেটারি ছেলেটা, আম্মার, সালাউদ্দিন আম্মার নামের, ও মানুষজন ডাইকায় না, ওকে মাইরা ওখানে পিটায় মাইরা ফেলছে। তো একটা ছাত্র সংসদের নেতার কি কাজ এটা, মাইরা ফেলা? তার কাছে পুলিশের কাছে নিয়ে যাবে। এখন পুলিশ, তাই এই মাসুদের নামে কোনো মামলা নাই, আপনার কোনো অফিসিয়াল মামলা নাই, কিন্তু লোকটাকে মেরে ফেলা হয়েছে। দেখেন সবকিছু চুপ, কেউ কথা বলতেছে না, এটা ছাত্র সংসদের নেতা। আচ্ছা, ফলে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন ক্যাম্পাসে ছিলই। যেটা হয়েছে 5 তারিখে মনে করেন ইলেকশন হয়েছে, ছাত্রদল তার রাজনীতি এখন করতে চায়, ছাত্রদল যে রাজনীতিতে অ্যাক্টিভ সেটা তার প্রমাণ আপনি করতে হবে। ক্যাম্পাসে এখন কোন দলের আসলে আধিপত্য বেশি দেখেন, যে আধিপত্য বিস্তার নিয়ে আসলে মূল দ্বন্দ্বটা শুরু হয়েছে বা চলছে, আপনার দৃষ্টিতে? এইটা আসলে আপনি মনে করেন যে ক্যাম্পাসে ভেরি করবে, এটা মানে আপনি এক রকমের উত্তর দেওয়া আমার জন্য কঠিন হবে, যেহেতু আমি এখন ক্যাম্পাসের সাথে আমার সংযুক্তটাও কম, ফলে আমার পক্ষে একভাবে উত্তর দেওয়া কঠিন। কিন্তু আমি যেটা খুব সিম্পলি বাইরে থেকে বুঝি, যে যেহেতু ভিসি পরিবর্তন হয়ে গেছে সরাসরি, এই যে দেখেন মানে কিভাবে আসলে নিয়ন্ত্রণটা হয়। কেন আমি বলতেছি যে আগের গভর্নমেন্টের সময় যখন জামাত ক্ষমতায়, মানে মোটামুটি ক্ষমতায় তো ছিল জামাত ইন্টারিমের আমলে, সো যখন ক্ষমতায় ছিল, তো সে কিভাবে পুরো জিনিসটা সাজাইছে। বিএনপিও তো সেম মোডে আছে, বিএনপিও তার লোক ভিসি বসাইছে, একজন সরাসরি বিএনপির রাজনীতির সাথে যুক্ত, মানে পলিটিক্সের সাথে যুক্ত একজন ভিসি বসছে। কারণ তিনি তো নিশ্চয়ই তার যে স্ট্রাকচার বানাবে সেখানে জামাতের কাউকে রাখবে না। তো জামাত বা অন্য কেউ যদি আশা করে যে আমাদের লোক রাখা হইলো না, নিরপেক্ষ হইলো না, এটা তো অসম্ভব। নিরপেক্ষ কেন সে বানাবে? ইন্টারিমের আমলেও তো বিষয়টা নিরপেক্ষ ছিল না, এটা পক্ষ ছিল, এবং ক্লিয়ারলি দেখা যেত যে ক্যাম্পাস প্রশাসন কাকে সহযোগিতা করতেছে। সো বিএনপি ছাত্রদলও সেম জিনিস করবে, সেম জিনিস প্র্যাকটিস করবে, কারণ ছাত্রদলও মনে করবে যে এটা না করলে তো হবে না, তো যেখান থেকে ভিসি আমার, তাহলে প্রবোজগুলো আমার হইতে হবে। ধীরে ধীরে প্রবোজদের মাধ্যমে কিভাবে ফার্স্ট ইয়ারের ছেলে উঠবে, কোন ছেলেটা উঠবে, কোন ছেলেটা উঠবে না, যেই ছেলেটা ছাত্রদলের মিছিল করবে, যেই ছেলেটা ছাত্রদল করবে সে উঠবে, যেই ছেলেটা ছাত্রদল করতে যাবে না ওর ব্যাপারে প্রবলেম তৈরি হবে। ধীরে ধীরে ছাত্রদল যত আরো ক্ষমতাধর হবে, একসময় হয়তো ওরা হলেই থাকতে পারবে না। ফলে আমরা সেই আগের ট্র্যাকেই আসি। আমরা আসলে 5 তারিখের পরে খুব একটা গুণগত পরিবর্তন আমাদের রাজনীতিতে হয় অনেক রায় আবার আসবে আপনার কাছে। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করছেন যে শিবিরের গুপ্ত রাজনীতি অস্থিরতার আসলে মূল কারণ। আবার যেই কথাগুলো আমরা শুনলাম যে গুপ্ত রাজনীতি না করেও তো তারা হলে থাকতে পারে না, হলের
স্থায়িত্বের জন্য এবং সেখানে রাজনীতি করার জন্য তাদেরকে অন্য একটা পরিচয় নিতে হয়, এমন কথা বলছিলেন। তো আসলে কোন জিনিসটাকে আপনার ঠিক মনে হচ্ছে? আসলে রাজনীতি করার জন্য অন্য পরিচয় নেওয়াটাকে আপনি কিভাবে দেখেন এটি? আর সংসদে জাতীয় সংকট মোকাবেলায় সরকার এবং বিরোধী দলের যে ঐক্য সুর, সেটা আমরা দেখতে পাই, কিন্তু মাঠ পর্যায়ে বা ক্যাম্পাসে সেই ঐক্য আমরা দেখতে পাচ্ছি না। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আপনাকে আবার ধন্যবাদ। আমি আলোচনা শুরু করতে চাই জনাব অনিক রায়ের ছায়া প্রশাসন থেকে। আসলে এটা আমরা বলি আর না বলি, এটা আমি ছায়া প্রশাসন বলতে রাজি না, আরও বেশি স্পষ্ট প্রশাসনই বলতে চাই। আমরা আসলে প্রফেসর ইউনূস সাহেব এবং তার ক্ষমতা কাঠামোর মাধ্যমে ক্ষমতার যে বিন্যাস সমাজে, ক্যাম্পাসগুলোতে, রাষ্ট্রেও, সর্বত্র লেভেলে এবং সাংস্কৃতিক অঙ্গনেও সমবন্টন ছিল না, যেটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার হিসেবে করার দরকার ছিল। যার ফলে আপনি দেখেন অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, কিন্তু সেভাবে কিন্তু যে একটা জাতীয় মানে ধন্যবাদ দিয়ে বিদায় নেওয়ার কথা ছিল, মানে যেরকম একটা আমরা ভাবতে পারতাম যে 5ই আগস্টে তারা যেভাবে আসছেন, যেভাবে আমরা তাকে ওয়েলকাম করেছি, ঠিক একইভাবে কিন্তু বিদায়টা হয়নি। একদম বিদায়টা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েবল বিদায়। মানে কেউই আপনি কোনো প্রোগ্রাম দেখেন নাই এ ধরনের, বা এখনও দেখেন না যে ইন্টারিম গভর্নমেন্টের কোনো উপদেষ্টাকে ওই সোসাইটি বা ওই এলাকা বা ওই সাংস্কৃতিক অঙ্গন অভিনন্দন জানাচ্ছে যে আপনারা অনেক কষ্ট করে আমাদেরকে এই কাজ করলেন। এটার একটা বড় কারণ ছিল যে ওনারা প্যার্টিজান না থেকে পারেন নাই, এটা আমরা স্পষ্ট দেখতে পেয়েছি। এর প্রধান ইয়াটা হলো যে গত 15 বছর 17 বছর যা লড়াই করেছে, আমি দেখেছি আমার নিজস্ব ক্যাম্পাস থেকে আমি বলতে পারি, ক্ষমতা কাঠামোতে আমরা যারা লড়াইয়ে ছিলাম তারা ছিলাম ক্ষমতা কাঠামোতে টোটালি অনেকটা অ্যাবসেন্ট। কিন্তু যারা আমরা যাদেরকে চিনতাম না, ক্ষমতা কাঠামোতে অ্যাক্টিভ না, আমার প্রফেশনাল কলিগরা যারা অ্যাক্টিভ না, যাদেরকে কোনো মিটিংয়ে পেতাম না, কোনো প্রসেশনে পেতাম না, তারা সর্বোচ্চ পদগুলো পর্যন্ত অর্জন করেছে। তাহলে এইগুলো কি? এবং আমি আর একটা উদাহরণ আপনাকে দিই, এই যে মানবাধিকার কমিশনটা সরকার যাওয়ার 2-3 দিন আগে করেছে, এটা আমার কাছে একটা খুবই নিন্দনীয় কাজ মনে হয়েছে। কারণ আপনি ক্ষমতা নির্বাচন ঘোষণা করে ফেলেছেন, আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, এই অবস্থায় একটা অধ্যাদেশ জারি করছেন, সেই অধ্যাদেশ পাশ হওয়ার জন্য আপনাকে পরবর্তী সংসদ অপেক্ষা করতে হবে। সেই জায়গায় যেই নিয়োগটা নির্ভর করবে পরবর্তী অধ্যাদেশের উপরে, পাশ হওয়ার উপরে, সেটা আপনি অলরেডি দিয়ে চলে যাচ্ছেন। এই যে বিভিন্ন কাজগুলো, এই কাজগুলো প্রমাণ করে না যে কত অন্তর্বর্তী সরকার পার্টিজান ছিল না। মানে কোন রাজনৈতিক দলকে তারা, আমি শুধু রাজনৈতিক দল বলবো না, অনেক দিকে পার্টিজান ছিল। মানে আপনি এনজিও বলেন, রাজনৈতিক দল বলেন, নানাভাবে ব্যক্তিগত সুবিধা বলেন, মনে হচ্ছিল রাষ্ট্রটা যারা যারা ক্ষমতা আছেন তখন তাদের পরিচিত, তাদের পছন্দের রাজনৈতিক দল, তাদের নিজস্ব লোকজন, আত্মীয় স্বজনকে বন্টনের একটা জায়গা হয়ে উঠেছিল। এইটা আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি, আপনি অনেক উদাহরণ দিতে পারেন। ক্ষমতা কাঠামোতে যারা যারা পিএস ছিল, এপিএস ছিল, আমরা এখন রাজনৈতিক দলগুলো খুব দোষ দিই। এখন ক্ষমতা কাঠামোর পরিবর্তন করলে আপনারা দোষ দিই, আমরা দোষ দিই। এটা কিন্তু বলে পলিটিক্যাল রিঅ্যালাইনমেন্ট। ক্ষমতায় যে আসবে সে সংগঠনের লিডারকে পরিবর্তন করবে। সংগঠনের সব জায়গায় না, মানে রাষ্ট্রীয় সংগঠনের লিডার পরিবর্তন হবে, অর্গানাইজেশনের লিডার পরিবর্তন হবে। কিন্তু আমরা এই লিডার পরিবর্তনটা এখন দেখতে পাবো কি কোথায়? যে রাজনৈতিক দলের নিজস্ব লোকের মাধ্যমে। কিন্তু যখন গত অন্তর্বর্তী সরকার আমরা দেখেছি শুধু এটা ছিল না, নানান ক্রাইটেরিয়া ছিল এবং কোনো ক্রাইটেরিয়াটাই কিন্তু অ্যাকসেপ্টেবল না। তো হঠাৎ করে নির্বাচনের পরে সেই যে ক্ষমতার পরিবর্তন, এই কারণেই কি আসলে ক্যাম্পাসে অস্থিরতার মূল কারণ? পাওয়ার গেমটা তো সবাই খেলবেই, এবং এই খেলাটার মধ্যে থেকে না হলে তো যে ক্ষমতায় আসলো সে তো ইনফিরিয়র পজিশনে পড়ে যাবে। আপনার যদি এক্সিস্টিং পাওয়ার যে স্ট্রাকচার, এটাকে যদি প্রিভেল করতে দেন, যেটা আমি শুরু করলাম, আপনি যা আছে তাকে যদি প্রিভেল করতে দেন, এখন যারা এসেছে তারা কোথায় যাবে? কিন্তু ব্যাপারটা কি ছিল, এটা দরকার ছিল না। যারা আছে তাদের, আবার যারা আসবে তাদের, এটা এখানে না। এটা হলো আপনি ক্যাম্পাসটাকে একটা নিয়মের মধ্যে দিয়ে পরিচালনা করবেন, যেটা গত অন্তর্বর্তী সরকার করতে পারে নাই, যার ফলাফলটা আমাদের ভোগ করতে হচ্ছে। এবং এখন আমার মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার, বিরোধী দল, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠনগুলো আবার আলাপে বসতে পারে আসলে ক্যাম্পাসগুলোকে কিভাবে শিক্ষার্থী বান্ধব করে ফেলা যায়। আর এটা যদি তারা না করতে পারে তাহলে এটার অনেক, এই যে সংসদে ঐক্যের সুর আমরা দেখি, কিন্তু সেই ঐক্য আসলে মাঠ পর্যায়ে আমরা দেখি না। এটার কারণটা কি? বিএনপি নিয়ন্ত্রণহীনতা বলে আপনার মনে হয়? না, আমি নিয়ন্ত্রণহীনতা মনে, আমি মনে করি ছাত্র সংগঠনগুলোকে এটা বোঝা দরকার যে তারা কোনোভাবে রাজনৈতিক পট পরিবর্তনের বা বিভিন্ন সময়ে রাজনৈতিক বিশৃঙ্খলার ক্ষেত্রে তাদেরকে কেউ পিছন থেকে তাদের অজান্তেই কোনোভাবে প্রভাবিত করছে কিনা, এই বিষয়গুলো সবার খেয়াল রাখা উচিত। আমি মনে করি যে আজকে 5ই আগস্টের পরে যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কমিটমেন্টে ছিল, সেই জায়গা থেকে ভাবলে
অবশ্যই এই শিক্ষার্থী সংগঠন সহ আপনি মূল রাজনৈতিক দলগুলোর যত অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের কাজের জন্য কিন্তু মূল রাজনৈতিক দলের একটা দায় থাকবেই, এবং এখন এটা সবারই দায়। আপনি আপনার ছাত্র সংগঠনকে বা আপনার অঙ্গ সংগঠনকে আপনি ক্ষমতার কাঠামোতে বসিয়ে রেখে তার অস্তিত্ব রক্ষা করতে চাইবেন, তাহলে অন্যরা চাইবে না। আমরা যদি ন্যায়সঙ্গতভাবে কথা বলতে চাই তাহলে সবাইকেই ক্ষমতার পার্ট দেওয়া যেতে পারে, কিন্তু এটাও তো সম্ভব না। কারণ আপনি যখন ক্ষমতার পরিবর্তন হবে, আপনাকে ক্ষমতা যারা চালাবে, নতুন করে যারা ম্যান্ডেট পেয়েছে তাদের কিন্তু সেই সুযোগ দিতে হবে, এবং এই ম্যান্ডেটটা তারা যদি ঠিকমতো পরিচালনা না করে 5 বছর পরে জনগণের কাছে তারা ভোটে যাবে। কিন্তু আপনি যদি নিজের অবস্থান ধরে রাখতে চান বা নিউট্রালিটি মনে করেন যে আমার অবস্থান থাকা মানে নিউট্রালিটি, তাহলে সে নির্বাচনে গিয়েছে কেন, ক্যাম্পেইন করেছে কেন, জনগণের কাছে ভোট চাইছে কেন? সে তো পরিবর্তনের জন্য ভোট চেয়েছে। আমি আপনার ওই প্রশ্নটা উত্তর কি দিব? সংসদের কথাটা একটু ছোট করে যদি সংসদে আমরা যে ঐক্যমত্যটা দেখি, এটা আসলে কালকে তো আমরা একটু প্রথমবারের মতো দেখলাম। এই কয়েকদিন তো অধ্যাদেশ বলেন অন্য সব কিছু মিলিয়ে কিন্তু তেমন কোনো ঐক্যমত্য ছিল না, এবং এক্ষেত্রে অনেক লম্বা আলোচনা করা যাবে কেন অধ্যাদেশগুলোতে ছিল না। এবং এর ছোট একটা উত্তর হলো যে প্রশ্নগুলো যেভাবে গণভোটে দেওয়া হয়েছে সেখানে কোনো ঐক্যমত্য ছিল না রাজনৈতিক দলগুলোর, যার ফলে সংসদে বিতর্ক তৈরি। এর দায় পুরোটাই ঐক্যমত্য কমিশনের। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো আমার কাছে মনে হচ্ছে আমি পুরো 5 আগস্টের পর থেকে দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের মধ্যেই সেটা হলো অ্যাম্বিশাস হয়ে ওঠার একটা প্রবণতা লক্ষ্য করেছি। দ্বিতীয়ত হলো যে কোনোভাবে ক্ষমতা কাঠামোতে থাকা বা যাওয়া, এটা যদি না ছাড়ে তাহলে তো পুরাতন পদ্ধতি থেকে যায়, এবং যে কোনো মুহূর্তে কিন্তু মারাত্মক ঝুঁকি থাকবে, এবং তারা প্রত্যেকেই কিন্তু বিপদে পড়ে যাবে। জি, ধন্যবাদ কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, কিছুক্ষণ আগে অনেক রায় যে কথাটি বলছিলেন যে 5ই আগস্টের পর থেকে আসলে অনেক লম্বা সময় ধরেই আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময়ে এক ধরনের ছাত্র শিবিরের রাজনীতি বেশ শক্তিশালী হয়ে উঠেছিল ক্যাম্পাসগুলোতে, এবং তার পরবর্তীতে যখন নির্বাচন হলো পরবর্তীতে ক্ষমতা বদলের একটা চেষ্টা, এবং সেটির কারণেই এই ধরনের ছাত্রদের মধ্যে যে দ্বন্দ্ব সেটি তৈরি হচ্ছে কিনা আপনার মতামত জানতে চাই। আর অভিযোগ আছে যে 5ই আগস্টের পর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল ছাত্র শিবির। যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তুলে মিছিলের সামনের সারিতে ছিল তারা অনেকেই পরবর্তীতে কিন্তু ছাত্র শিবিরের রাজনীতি প্রকাশ্যে নিয়ে এসেছে, রাজনীতিতে এসেছে। এটি আসলে কি প্রমাণ করে যে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের কারণে কি ছাত্র শিবির বিভিন্ন সময় তাদের রূপ পরিবর্তন করে কিনা? ধন্যবাদ আপনাকে। জনাব অনেক রায় কয়েকটা বিষয়ে কথা বলেছেন, ডাকসুর বিষয়ে বলেছেন, 5 তারিখের পর কোনো পরিবর্তন হয়েছে কি হয় নাই। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম কয়জনই বা শিবির ছিল? স্যার আমার সরাসরি শিক্ষক, আমি যখন 3rd ইয়ারে পড়ি স্যার তখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন, এবং আমার শিক্ষকও জানতো আমি শিবির করি। খুব কম সংখ্যক স্টুডেন্ট ছিল যারা প্রকাশ্যে শিবির করতে পারতো কিংবা করে টিকে থাকতে পারতো, এই সংখ্যাটা খুব কম ছিল। কিন্তু আপনি যখন ডাকসু নির্বাচনের রেজাল্ট দেখেন তাহলে ছাত্র শিবিরের ভিপির 1/3 কিন্তু সেকেন্ড প্রার্থী পায় নাই। এর কারণটা কি? এর অন্যতম কারণটা হলো ছাত্র রাজনীতি যে নামক যে দৈত্যটা ছিল 5 আগস্টের আগে, তারপরে ছাত্র শিবির কিংবা সকল ছাত্র সংগঠন মিলে যে ইতিবাচক রাজনীতি যাত্রা শুরু করেছিল, যেটি সাধারণ ছাত্ররা অ্যাকসেপ্ট করেছিল বলেই কিন্তু ছাত্র শিবিরের পক্ষে একটা ভূমিধস বিজয় হয়েছিল সারা বাংলাদেশে। এবং বাংলাদেশের ইতিহাসে একসাথে এতগুলো বিশ্ববিদ্যালয় এই ধরনের বিজয়ের ঘটনা আগে কখনো ঘটে নাই। এখন আপনি বলতে পারেন, জনাব অনেক রায় বলেন যে বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো নাকি জামাতের ছিল, প্রশাসন জামাতের ছিল। আমার কাছে মনে হয় না। ঢাকা ইউনিভার্সিটিতে যিনি প্রো ভিসি ছিলেন তিনি তো সরাসরি সাদা দলের আহ্বায়ক ছিলেন যতটুকু জানি। তারপর সেখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন ওবায়দ স্যার, তিনি একটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হন। লুৎফর স্যার, উনিও আমাদেরকে স্ট্যাটিস্টিক্স পড়াইছেন, উনি প্রো ভিসি ছিলেন। আমাদের ডিপার্টমেন্টে আরেকজন ম্যাম ছিলেন, উনি প্রো ভিসি হয়েছেন। তো সবাই বিএনপি তো একেবারে পরিচিত মুখ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছেন। তো এখানে ছাত্র শিবির কিংবা জামাতের কারণে আলাদা করে খুব বেশি সুযোগ সুবিধা পেয়েছে আমার কাছে মনে হয় নাই, বরং যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল এখানে ইতিবাচক রাজনীতির গুরুত্বপূর্ণ একটা জায়গা পেয়েছে। দেখেন, জনাব অনিক রায় বলেছেন যে একজন সম্ভবত ডাকসুর সদস্য হবে, কি চাকমা, মিত্র চাকমা মনে হয়, তার একটা উদাহরণ সম্ভবত টেনেছেন যে একজন বৃদ্ধ মানুষকে লাঠি দিয়ে মেরেছে। আমি যতটুকু মিডিয়াতে দেখেছিলাম সেই সময়, এবং সেও এই ঘটনা ইস্যুতে মনে পদত্যাগ করেছিল যতটুকু মনে হয়, পরবর্তী রিজাইন অ্যাকসেপ্ট হয় নাই। এদের কিছু ঘটনা হবে যে সেখানে বলা হয়েছে যে একজন বৃদ্ধ মানুষ, আমি জানি ক্যাম্পাসে প্রচুর ভবা ঘুরে আছে, ছাত্র প্রতিনিধিরা ফেস করেন, আমরা ফেস করেছি, ভবা ঘুরে আছে, তারপর তার গাঁজা বিক্রি করে, এ ধরনের ঘটনাগুলো ঘটে। এবং এর বিরুদ্ধে কিন্তু আমরা ছাত্ররা সবসময়
সবসময় একটা পরিবর্তন চাইতাম, যে আমি নিজে গোটা দুনিয়ার অন্তত 30টার বেশি বিভিন্ন দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যাওয়ার সুযোগ হয়েছে। এই রকম ক্যাম্পাস হজবল অবস্থা কোথাও দুনিয়ার কোথাও দেখি নাই। আমি নিজে বাইরে পিএইচডি করেছি, সেখানেও দেখেছি মানে ক্যাম্পাসগুলোর ভিতরে যে একটা সুন্দর পরিবেশ থাকা দরকার, সেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নেই। স্বাভাবিকভাবে একটা পরিবর্তন দরকার। তো সেই পরিবর্তন করতে গিয়ে যে উদাহরণটি আনা হয়েছে, এবং তার কিন্তু আমরা তার সাক্ষাৎকারও দেখেছিলাম, যেটা কি মিডিয়াতে প্রচার করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, এবং তার বাস্তবতার সাথে সেই মিলটা ছিল না, এটা আমরা দেখেছি। আচ্ছা, 5ই আগস্টের পরে যে দুটি রাজনৈতিক দল বলা হয় যে অনেক সাফার করেছে অনেক লম্বা সময়, 17 বছর, তারপরে তারা এই দুই দলের কোনো দলই কেন এই ক্যাম্পাসের রাজনীতির অবস্থা বা ক্যাম্পাসের যে রাজনীতি যেমন হওয়া উচিত সেইটি পরিবর্তন করতে ব্যর্থ হলো কেন? দেখেন, ছাত্রদল আমি শুরুতে যেটা বলেছিলাম, আমার মনে হয় বাংলাদেশের অতীত ইতিহাসে একটা দল ক্ষমতায় আসছে, তার ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকতে পারে নাই এমন উদাহরণ ছিল না। সম্ভবত এই প্রথম। আমাকে ছাত্র দলের একজন জুনিয়র ছোট ভাই, তিনি সেন্ট্রালের কমিটিতে আছেন, তিনি বলছেন, ভাই এটা তো আমাদের জন্য একটা অপমানজনক বিষয় যে আমরা পাওয়ারে আসছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় হল দখল করতে পারছি না। কিন্তু দখলের রাজনীতি তো ছাত্ররা তার মন থেকে অনেকে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। আপনি দখলটা করবেন কিভাবে? আপনি ছাত্র দলে একজন হল প্রেসিডেন্ট আহ্বায়কের কাছে যাবেন, তার 5 বছর 7 বছর আগে তার মাস্টার শেষ হয়ে গেছে, সে কীভাবে হল দখল করবে? মিছিলগুলোতে দেখবেন রেগুলার স্টুডেন্ট খুঁজে পাওয়া যায় না, তাহলে আপনি হল দখল করবেন কিভাবে? এই দখলের রাজনীতি থেকে আপনার টেন্ডারবাজি রাজনীতি থেকে ছাত্ররা মুখ ফিরে নেওয়া শুরু করেছে, যার কারণে কিন্তু প্রবলেমটা শুরু হয়েছে। আমার কাছে মনে হয় ছাত্র দল মনে হয় অনেক বেশি তাড়াহুড়া করে ফেলছে, কিংবা তাদেরকে কেউ পিছু থেকে কোনো দৃশ্যপট চেঞ্জ করার জন্য চেষ্টা করছে কিনা। আপনারা জানেন যে বর্তমানে 17 এপ্রিল ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল এই 2 মাসে তাদের অভ্যন্তর হাতে একেবারে প্রায় 31 জন খুন হয়েছে, প্রায় 31 জন খুন হয়েছে। তারপর ধর্ষণের ঘটনা ঘটেছে প্রায় 14টি, এরপর চাঁদাবাজি ঘটনা ঘটেছে প্রায় শতাধিকের ওপর, যেগুলো মিডিয়াতে এসেছে শুধু। তারপরে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 268 জন নিহত হয়েছে। তো এই জায়গা থেকে এবং এই ইরানের সংকটের পর থেকে যে বাংলাদেশের জ্বালানির কারণে যে সংকটটা তৈরি হয়েছে, সাধারণ মানুষের মনে যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে, আমি জানি না সেই দৃশ্যপটটা পরিবর্তন করার জন্য ক্যাম্পাসগুলোতে পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরি করা হচ্ছে কিনা। যদিও মাননীয় মন্ত্রী, ছাত্রদলের সাবেক প্রেসিডেন্ট শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন, যেভাবে আমরা সরকারি দল এবং বিরোধী দল জ্বালানি ইস্যুতে এক জায়গায় হতে পেরেছি, এক জায়গার সাথে আলোচনা করছি, ছাত্র রাজনীতি নিয়েও আমাদের আলোচনা করা দরকার। কেন আলোচনা করা দরকার সেটা উনি স্পষ্ট বলেছেন, যে 5 তারিখে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের পর থেকে ছাত্র রাজনৈতিক কালচার যে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে, সেটাকে আর অন্তিতের অন্ধকার রাস্তা কেউ দেখতে চায় না। জি, ধন্যবাদ। অনেক রায়, জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন যে সরকার ছাত্রদলকে শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। ছাত্রদল শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দিলে আসলে সরকারের সুবিধাটা কি মনে হয়? আচ্ছা, প্রথমে তো আমি আগের একটা আলাপে বলি, আপনি প্রশ্ন করছিলেন স্যারকে বা ভাইকে যে সংসদে তো ঐক্য দেখা যায়, রাজপথে কেন ঐক্য দেখা যায়, মানে রাস্তায় কেন ঐক্য দেখা যায় না। এটা আসলে বিষয়টা কি, রাস্তায় ঐক্য দেখা যায় না এটাও কিন্তু সত্য না। আপনি যদি এই যে কুষ্টিয়ায় যেই পীরকে হত্যা করা হইলো, পীর শামীমকে পুরোপুরি ঐক্য কইরা কিন্তু হত্যা করা হয়েছে। জামাতের সাবেক শিবির সভাপতি হুকুমের আসামি, খেলাফত মজলিসের চেয়ারম্যান হুকুমের আসামি, ছাত্রদলের নেতাদের ছবি অ্যাটাকের সময় সব জায়গায় দেখা গেছে। সুন্দর ঐক্য কইরা কিন্তু তারা এই কাজ করছে। একটু লোকাল যদি খোঁজ নেন যে কোরবানির হাটগুলা কিভাবে এবার বরাদ্দ হইতেছে, সারা ঢাকা শহরে কোরবানির হাট কিভাবে বরাদ্দ হচ্ছে, একটু খোঁজ নেন গাবতলী হাটে এবার কত টাকা উঠছে। গাবতলী হাট সর্বনিম্ন টাকায় ইজারা হচ্ছে এবার, পলিটিক্যালি মিলেমিশে কাজ হচ্ছে, ফলে দেখবেন যে আওয়াজ নাই। ফলে যেখানে যেখানে মিলেমিশে কাজ করতে হবে সেখানে সেখানে কিন্তু মিলেমিশে কাজ হচ্ছে। যেখানে মিলেমিশে কাজ হচ্ছে না ওখানে আওয়াজ হচ্ছে। রাজনৈতিক উত্তেজনা তো ধরে রাখতে হবে। আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন করি, খুব সিম্পল, যে ভাইয়ের ওই আলাপ দিই যে ছাত্র শিবির তো একটা ছাত্র রাজনৈতিক দল। তাহলে একটা ছাত্র রাজনৈতিক দল যিনি নিজে একটা ছাত্র সংগঠন, সে কিভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়? 9 দফার মধ্যে খুব বুক ফুলায়া এস এম ফরাদরা বলার চেষ্টা করে যে এটা শিবির ইন্ট্রোডিউস করছে, এটা আমরা কাদের মুখ থেকেও শুনছি যে ছাত্র রাজনীতি বন্ধ। এবার আমি জিজ্ঞেস করছি, আমি একটা ছাত্র রাজনীতি করি, আমি কিভাবে ছাত্র রাজনীতি বন্ধ যেতে পারি, আমি কিভাবে ছাত্র সংগঠন নিষিদ্ধ করতে চাই পারি? এই যে হিপোক্রেসি আচরণের মধ্যে, এই যে এক প্রকার হিপোক্রেসি বা মনে করেন দ্বিচারিতা, এটা তো খুবই স্পষ্ট। এক, দ্বিতীয়ত হইল, যেহেতু এখানে যে পলিটিক্সটা চলতেছে, এই পলিটিক্সে কোনো গুণগত পরিবর্তন আসলে হয় নাই, ফলে আপনার উত্তেজনামূলক কথাবার্তা খুব জরুরি।
আপনি প্রচণ্ড উত্তেজনামূলক কথাবার্তা বলবেন, উত্তেজনামূলক দিক নির্দেশনা দিবেন, মেইন প্রবলেমগুলো কিন্তু নাই। আপনি দেখবেন মিয়া গলম পরোয়ার যে কথা বলছে, আমি ধরে নিলাম খুবই রাজনৈতিক শক্তিশালী কথা, কিন্তু আপনি বলেন তো হাম নিয়ে যে এতগুলো শিশু মারা গেল, সেটা নিয়ে আমাদের বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, কার মুখে বয়ান আছে? কেন এখন পর্যন্ত এটা সংসদীয় তদন্ত কমিটি হইল না, যে কাদের গাফিলতির কারণে আসলে আমরা টিকা পাইলাম না? মানে আপনি- আজকে 91টা জেলায়, 91% জেলায় আপনার এই হামের জীবাণু ছড়ায় গেছে। শিশু বাচ্চারা মারা যেতেছে, কথা নাই কোথাও। দেখেন আপনি, আলাপ নাই, মানে কোনো সমস্যা নিয়ে তাদের কোনো আলাপ নেই, সমস্যা নিয়ে কিন্তু কোনো প্রকার আলাপ নাই। রাজনৈতিক প্রভাব যেখানে আসে সেখানে তাদের সেইখানেই আলাপটা আলাপ। শুরু হয়। যেখানে হলো আচ্ছা। লাভের হিসাব আছে, লসের হিসাব আছে, এবং এগুলোর সাথে ইকোনমিক্স জড়িত, মানে অর্থনীতি জড়িত যেসব বিষয়ে, যেখানে তিনি লাভবান হবেন সেটাতে ঐক্য আছে। কিন্তু আপনি দেখেন হামের টিকা নিয়ে কিন্তু কোনো প্রকার সংসদীয় তদন্ত কমিটি করার জন্য বিরোধী দল কিন্তু পার্লামেন্ট গরম করে ফেলতে পারতেছে না। আপনি দেখেন সরকার দল তো নিশ্চয়ই, কেন সরকার দল করতেছে না সেটা তো সরকার দল খুব ভালো বলতে পারবে। যে আমরা যেটা মনে করেন দেখলাম যে ইন্টারিম আমলে এই চুক্তিগুলো বাতিল করা হয়েছে, তো ইন্টারিম এত বড় ডিসিশন নেওয়া কিভাবে পারলো? কিভাবে এই হামের টিকাগুলো বাংলাদেশে আসা আটকায় গেল? আজকে এইটা নিয়ে আপনি করবেন না তদন্ত? আপনার 200-র উপরে শিশু মারা গেছে, আপনি মনে করেন পররাষ্ট্রমন্ত্রী বসে রাখছেন। এই পররাষ্ট্রমন্ত্রী ইন্টারিমের আমলেও ছিল, বিএনপির আমলেও আছে। হ্যাঁ, আপনি বলেন, আপনি কি জানেন কিনা আমি জানি না, বাংলাদেশি মিডিয়া জানে কিনা সেটাও আমি জানি না, সেন্ট মার্টিনের 300-র মতো জেলে আরাকান আর্মির কাছে গ্রেপ্তার বছরের উপরে। তাদের মধ্যে থেকে যারা ফেরত আসতে পারছে কোনোভাবে পালায়া, তারা বলছে তারা ওইখানে কি কাজ করে। তাদেরকে দিয়ে ওখানে কামলার কাজ করানো হয়, তাদেরকে দিয়ে খাবার দেওয়া হয় না, তাদেরকে দিয়ে মাটি কাটানো হয়, তাদেরকে দিয়ে পাহাড়ের মধ্যে রাস্তা তৈরি করানো হয়। মানে এটা যুদ্ধের সময় যেভাবে কৃতদাস ব্যবহার করতে হয়, গোলাম ব্যবহার করতে হয়, ঠিক একই উপায়ে ব্যবহার হচ্ছে। তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট তার যে 300-র উপরে নাগরিক আজকে আরাকান আর্মির কাছে গ্রেপ্তার, সেইটা নিয়ে কোনো আলোচনা আপনি বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের মুখ থেকে শুনবেন? আপনি কোনো মিডিয়াতে এই খবরটা শুনছেন যে বাংলাদেশে 300 ওইখানে আটক রয়েছে এবং তাদেরকে কিভাবে ফেরত আনা হবে সেটা নিয়ে কোনো আলোচনা নেই? আচ্ছা, আপনি এইভাবে যদি আপনি লক্ষ্য করেন, ফলে প্রবলেম যেগুলা সেইগুলাকে সরায় দিয়া এক প্রকার ধূম্রজাল। আরেকটি অ্যাঙ্গেলে আমি কথাটা বলতে চাই যে আমার বাংলাদেশ এই একই প্রসঙ্গে এই ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ সম্পাদক, বি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দাবি করেছেন যে ছাত্র দলের ভিতরে গুপ্ত ছাত্রলীগ ঢুকে গেছে, যে কারণে তারা অস্থিরতা সৃষ্টি করছে। এখন ছাত্র দলের মধ্যে ছাত্রলীগ ঢুকে গেছে এই কথাটা কেন বলছে? কয়েকদিন ধরে যে শিক্ষাঙ্গনে যে উত্তাপ, এটি কি ছাত্রলীগেরও প্রভাব, এমন সম্ভাবনা আছে কিনা? প্রথমত বিষয় হলো, দেখেন ছাত্রলীগ যে কার মধ্যে ঢুকে নাই সেটাই তো একটা বড় সন্দেহজনক বিষয়। এখানে তো সাদিক কায়েম, এস এম ফরহাদ থেকে শুরু করে শিবিরের বড় বড় নেতাদের নামে ছাত্রলীগের অভিযোগ আছে। তো আমি কি বলতে পারবো না যে ছাত্রলীগ এসে তারা ঢুকে গেছে? ছাত্রলীগ তো ছিল, মানে সাদিক কায়েমটা তো ওপেন ক্লিয়ার, তিনি স্লোগান দিতেছেন ছাত্রলীগের হইয়া। বা এমন কোন বিষয় মানে আমার জন্য মনে হয় খুবই, মানে এগুলো তো খুবই কমনলি আপনি দেখছেন, আমরা রেগুলার দেখতে পাচ্ছি যারা ছাত্র শিবিরে ছিল তারা ছাত্রলীগের মধ্যে ছিল, তাদের পোস্ট আছে ছাত্রলীগে, তারা পোস্ট হোল্ড করতো ছাত্রলীগে। জি। তো একই রকম ভাবে খুবই সিম্পল, যেহেতু ওইখান থেকে ছাত্র শিবির করতে পারলে ছাত্রদল কেন করবে না? কিন্তু আমার কথা হলো যে শেষ পর্যন্ত এই যে একটা মানে কল্পনায় রাখা শত্রুকে বারবার টাইনা আনার কোনো মানে হয় না। আচ্ছা, যেমন সাদিক কায়েমও, কালকে আমি দেখতেছিলাম সাদিক কায়েম বক্তব্য দিচ্ছেন মোসাদ্দেককে পাশে রেখা, তিনি বলতেছেন যে যেই ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে। মুখস্থ স্ক্রিপ্টের রাজনীতি বেশি দিন হবে না তো আপনার, আপনারা আইডেন্টিফাই করতে হবে। এখন ছাত্রলীগ ঢুকছে না শিবির ছাত্রদলের মধ্যে ঢুকে অস্থিরতা করতেছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ছাত্রদল ঘটনাটা ঘটাইছে। সে কার মধ্যে, যেমন কালকের ঘটনাটা যেটা শাহবাগ থানার সামনে হয়েছে, কিংবা এর আগে ইমিকে গ্রেপ্তার করা নিয়ে যেই ঘটনাটা মোসাদ্দেকরা ঘটাইছে, এইগুলাকে কিন্তু আমি মব বলতে রাজি না, কারণ এরা আইডেন্টিফাইড। মব কিন্তু কি বলবেন? এরা কিন্তু আইডেন্টিফাইড, মানে আপনি জানেন কারা আসছে। মব আপনি কোনটাকে বলবেন? আপনি জানেন না কারা আসছে এরা, আচ্ছা, আপনি সেটাকে মব করবেন। কালকে ছাত্রদল আসছে, এটা সবাই জানে। এর আগের দিন ইমির গ্রেপ্তারের দিন আপনার ডাকসুর নেতারা এই মোসাদ্দেক, এবি জুবাইররা এসে মব করে নাই? মবের মতো ঘটনা তো তারাও ঘটাইছে, ফলে এটাকে মব বলার দরকার নেই। আরেকটা বিষয় হলো যে এই রাজনীতিটা বাংলাদেশে যে পরিবর্তন হওয়ার কথা ছিল, আমাদের বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয় নাই। আমাদের ক্ষমতার যে পার্টি আছে, এবং এই মানে আস্তে আস্তে মনে হচ্ছে এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, যে ইলেকশনটা যে একটা সেটেলমেন্টের মধ্যে দিয়ে হয়েছে, সকল ব্লককে খুশি করানোর মধ্য দিয়ে হয়েছে। এইটা আসলে আরো দিন যত যাবে তত বেশি মানুষের কাছে প্রমাণিত হবে, এবং মানুষও বুঝতে পারবে যে সংসদটা বসছে, এই সংসদটা কতদিন সংসদ থাকে আর কতদিনের মধ্যে তারা সার্কাসে পরিণত হয়, এটাও আসলে খুব তাড়াতাড়ি বোঝা যাবে। কারণ এই সংসদ কোনোভাবে জনগণের আলাপে নাই, জনগণের কোনো প্রকার সংশোধনী বিলের মধ্যে নাই, তারা তাদের মধ্যে একটা পাওয়ার স্ট্রাকচারে আসলে ক্লোজ টু এ সার্কাস তারা চালায় যাচ্ছে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। গাজী মোহাম্মদ মাহবুবুর রহমান,
এই যে ছাত্রদল ও ছাত্র শিবিরের বর্তমান পরিস্থিতি এবং তা ঘিরে সারা দেশে যে উত্তাপ ছড়াচ্ছে, এটা থেকে আসলে উত্তরণের কি উপায় আপনার চোখে পড়ছে? আপনাকে আবারও ধন্যবাদ। আমি অনিক রায়ের সাথে এই বিষয়টা একমত যে আমাদের কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ সমস্যা আছে, যে সমস্যাগুলো অ্যাড্রেস করা খুব জরুরি হয়ে গেছে। আপনি 5 আগস্টের আগে এবং পরের যে পরিবর্তনের কথা বলছেন, সেটা বলছেন যে নাগরিকের ডিমান্ডগুলো আপনি গ্রহণ করবেন। তো নাগরিকের ডিমান্ড তো 200 বাচ্চা মরে যাওয়া, এটাই তো নাগরিকের প্রধান ডিমান্ড। এবং এটা যদি মানে এই স্ট্যাটিস্টিক্স আমি খেয়াল করিনি, মানে 200 বাচ্চা, মানে এটা তো খুবই অ্যালার্মিং। সেক্ষেত্রে সব রাজনৈতিক দলের কিন্তু সিরিয়াস হওয়া দরকার ছিল এতে। এবং এটা এরকম আরও কয়েকটা বিষয় আছে, যেমন আপনার তেলের ইস্যু আছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি আরেকটা বিষয়ের সামনে নিয়ে আসছিলেন যে রাজনীতিতে আপনি হয়তো কৌশলে কখনো আপনি কৌশল নিয়ে কখনো কখনো যদি আপনি গোপনও থাকেন, কিন্তু আপনাকে এটা মানতেই হবে, যারা সরব ছিল, যারা স্পষ্ট ছিল, তারা কিন্তু তাদের কিন্তু স্যাক্রিফাইসটা বেশি হয়ে যেতে পারে। কারণ হলো তাকে তো আপনি স্পষ্ট যখন হয়ে যান তখন কিন্তু আপনি গুমের শিকার হন, আপনি খুনের শিকার হন, আপনি নানান ধরনের অর্থনৈতিক বঞ্চনার শিকার হন, রাজনৈতিক বঞ্চনার শিকার হন, জেলে যেতে হয়। তো এটা কিন্তু যখন যদি কেউ যারা এভাবে রাজনীতি করেছে তাদের নম্বর একরকম, আবার যারা কৌশলে রাজনীতি করেছে তাদের নম্বর আরেক রকম। এই দুইয়ের মধ্যে কিন্তু আপনাকে একটা স্বীকৃতি দিতেই হবে, কারণ লড়াইটা কিন্তু 15 বছরের লম্বা সময়। আগে যেখানে বাংলাদেশের সার্কুলেশনটা হতো 5 বছর পর পর, যে আপনি ক্ষমতার কাঠামো পরিবর্তন হয়েছে, ধৈর্য ধরা যেত। এখন আপনি আমার ক্ষেত্রে চিন্তা করেন না, আমি কিভাবে এটা নেই যে 17 বছর আমি লড়াই করলাম স্পষ্টভাবে, অথচ দেখা গেল ক্ষমতা কাঠামোর পরিবর্তন হওয়ার সাথে সাথেই আমার সাথে যারা থাকতেন না, যারা আমার পাশে আসতেন না, যারা আমাকে দেখলে দূরে চলে যেতেন, এবং যারা ওনাদের সাথে থাকতেন, তারা ক্ষমতা কাঠামোতে চলে গেলেন। তো এটা তো আমার জন্য অ্যাকসেপ্টেবল না। তো এইটা হলো ব্যাপার, হলো আপনি স্বীকৃতি চায়। ক্ষমতায় যাওয়া আর স্বীকৃতি একরকম নয়। ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতাতে গিয়ে নিজের অবস্থানটাই এক্সিস্টেন্স শো করা একরকম নয়। আমার কাছে সেটা মনে হয় কি, এই কাজটা যদি ঠিকমতো করতে পারতো অন্তর্বর্তী সরকার, আজকে এই পাওয়ার পলিটিক্সটা দেখতে হতো না। তাছাড়াও আরও অনেকগুলো ব্যাপার আছে। আপনার লাস্ট প্রশ্নের উত্তরটা দিই, মানে যেটা আপনি বলছেন যে কীভাবে উত্তরণ ঘটানো যায়। আপনি পাওয়ার পলিটিক্সটা, আমি বারবার বলছিলাম যে রুলস অফ গেম, আপনার সাথে বোধহয় বলেছি কয়েকবার, রুলস অফ গেমটা সেটেল করতে পারি নাই। খেলা, রাজনীতি একটা খেলাটা নিয়মের মধ্যে হতে হবে। এই নিয়মটা আপনি সেটেল করে যাবেন। অন্তর্বর্তী সরকারের এতগুলো সংস্কার, ঠিক আছে, অন্তর্বর্তী সরকার থেকে আমরা এখন নির্বাচিত সরকারে এসেছি। এখন নির্বাচিত সরকারে কি করার রয়েছে? নির্বাচিত সরকার কিন্তু এখন আসলে আপনাদের দায়িত্ব দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারকে দেশটাকে ঠিক করার। নির্বাচিত সরকার তো সেই ট্রেনটা চালিয়ে নিয়ে যাবে। আপনি তো নির্বাচিত সরকারকে বিশ্বাস করেন নাই, বিধায় তো 2 বছর অন্তর্বর্তী সরকার রেখেছিলেন। তাহলে তো আপনি 3 মাসে নির্বাচন দিয়ে দিতেন। এখন তো জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার শুরু করতে হবে। এখন নির্বাচিত সরকারের এই ব্যাপারে কি করণীয়? ওই যে নতুন করে শুরু করতে হবে। ওই 2 বছর আসলে কিছু হয়নি, নতুন করে শুরু করা কি, আবার আপনাকে রাষ্ট্রীয় কাঠামোগুলোকে, নির্বাচনকে ট্যাক্সই করার জন্য ব্যবস্থা নিতে হবে। নির্বাচন ট্যাক্সই কতটা হয়েছে আমি এখনো বুঝতে পারছি না। আপনাকে যে সকল প্রতিষ্ঠানগুলো আমাদের অধিকার রক্ষা করতে, আমাদের বিশেষ করে মানবাধিকার কমিশন, আপনি ধরেন দুর্নীতি দমন কমিশন, যেগুলো আমাদের অধিকার রক্ষা করে রাষ্ট্রকে চেক দেয়, সেই প্রতিষ্ঠানগুলো কীভাবে গড়ে তুলবে নিয়ে আবার আলাপ করতে হবে। তো এই যে কাজগুলো হয়েছে না, কাজগুলো কিন্তু জাস্টিফাইড হইতে হয় না আগে। সুতরাং এখন কিন্তু আলাপ এই কারণে চলছে। আর শিক্ষাঙ্গনের ব্যাপারে টোটাল বসতে হবে সবাইকেই, সব রাজনৈতিক দলগুলো বসতে হবে। এবং এটা একা বসলে হবে না, আরোপণ করলে হবে না শিক্ষার্থীদের উপরে। শিক্ষার্থীদের সাথে নিয়ে মূল রাজনৈতিক দলগুলো বসতে হবে, আলাপের মাধ্যমে বলতে হবে তোমরা তোমাদের ভবিষ্যৎটা কীভাবে করতে চাও। এবং এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো যদি অ্যাডজাস্ট করেন, আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা পক্ষ, শিক্ষার্থীরা একটা পক্ষ, এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, আপনারা প্রশাসনের সাথে কিভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন যে কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব? একটু ছোট করে যদি না, এটা তো আসলে আমি ঠিক আপনি যে প্রশাসনগুলো এটার সাথে জড়িত, প্রভোস্ট বা ডিন বা আদার্স, ঠিক আমি এই ধরনের কোথাও এভাবে নাই। সে জায়গা থেকে আমি আমার জাস্ট আইডিয়ালিস্টিক জায়গা থেকে বলতে পারবো যে আমি মনে করি একটা অবশ্যই আপনি যেটা বললেন একটু আগে, যে আলাপটা আসলে সেই জায়গাতে একটু নিয়ে যাই, সেটা হলো ক্যাম্পাসে যখন আপনি পরিবেশ সুন্দর করবেন, সেই পরিবেশটা সুন্দর করার দায়িত্ব কিন্তু প্রক্টরাল টিমের। সেই পরিবেশটা সুন্দর করার দায়িত্ব কিন্তু হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা যারা আছেন। এটা কিন্তু কোনো শিক্ষার্থীর দায়িত্ব না। আমরা কিন্তু তখনও বলেছি শিক্ষার্থীদের এই দায়িত্ব নেওয়া দরকার নাই। ক্যাম্পাসটাকে আমরাও চাই নিরাপদ ক্যাম্পাস, সবাই চাই, আমরা বিদেশের নিরাপদ ক্যাম্পাস দেখে আসছি। কিন্তু আপনি এটা করার জন্য আপনাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটা সুযোগও দিতে হবে, সরকারকেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মিলেমিশে কাজ করতে হবে। আর সবচেয়ে বড় হলো শিক্ষার্থীরা এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যদি মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে পারস্পরিক সমর্থন দেয়
এবং একে অপরকে সহযোগিতা করে তখনই শুধুমাত্র এটা করো। কিন্তু আপনি যদি দেখেন আজকে এই লাইনটা আপনাকে বলতেই হচ্ছে, সেটা হলো ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেভাবে নানান ইস্যুতে হাইপ তোলা হয়, এটা ব্যক্তিগত সম্পর্ক একদম তলানিতে নিয়ে যায়, যেটা ওই রাজপথের থেকে। এইগুলো যদি আমরা চেক না দিতে পারি, অন্তত যদি একাধিক পোস্ট কারোর কাছ থেকে ভুয়া পোস্ট আসে, তাকে কিন্তু আইনের অধীন করা জরুরি হয়ে পড়েছে। ধন্যবাদ কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, শিবির বলছে তারা উন্মুক্ত রাজনীতি করছে, কিন্তু ছাত্রদল অভিযোগ করছে যে শিবির সাধারণ শিক্ষার্থীর পরিচয় ব্যবহার করে ক্যাম্পাস দখলের চেষ্টা করছে। আমরা দেখেছি দীর্ঘ 17 বছর তারা নিজেদের পরিচয়ে আসতে পারেনি। এখন সমস্যা কোথায়? এখন তার কোনো অসুবিধা থাকার কথা না নিজের পরিচয় আসতে। ছাত্র শিবিরে ক্যাম্পাস দখল করার দরকার কি? ছাত্র সংসদে নির্বাচনের মাধ্যমে তো সাধারণ ছাত্রীরা তাদেরকে রায় দিয়েছে, এবং তার রায়ের ভিত্তিতে তারা ইতিবাচক রাজনীতি প্র্যাকটিস করার চেষ্টা করছে। সেখানে গিয়ে ছাত্রদল যারা সব জায়গাতে পরাজিত হয়েছে সেখানে ইন্টারফেয়ার করার চেষ্টা করেছে। আমাদের দাদা যেটি বলেছেন যে মোসাদ্দেকের উপর হামলাটি মুয়াব বলা যায় না। আমি বলবো কেন বলবো, মোসাদ্দেক যদি অপরাধ করে অবশ্যই সে অপরাধী, কিন্তু মোসাদ্দেকের উপর যে হামলাটা হলো, যে একজন সাধারণ শিক্ষার্থী তার নামে একটা ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে, প্রাইম মিনিস্টারের নামে মিথ্যা তিনি মব অভিযোগ বলতে রাজি দেওয়া হননি, হয়েছে। কারণ যাকে আইডেন্টিফাই করা যায় না সেক্ষেত্রে তিনি মব বলতে চেয়েছেন, কিন্তু যাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে সেই ঘটনাটিকে মব বলতে চান। আমি যদি ভুল তিনি না বিচার বলে থাকি। চেয়েছেন, জি। প্রশাসনের কাছে ওটা গিয়েছেন। পলিটিক্যাল অ্যানার্কি, ওটা পলিটিক্যাল অ্যানার্কি। এটা দুইটা নাম ঠিক বলেছে, জি, জি। মব আর পলিটিক্যাল অ্যানার্কি আলাদা। যে আপনি পলিটিক্যাল অ্যানার্কি বলতে আইডেন্টিফাই পারেন, থাকে না। যে সেখানে প্রকাশ্যে পুলিশের সামনে সবাইকে হামলা করেছে, থানার ভিতরে যেখানে নিরাপত্তা পাওয়ার কথা ছিল। সে এখানে জিডি করতে গেছে, করতে পারে নাই। সাংবাদিকদের, ঢাকা বিশ্ব সাংবাদিক সমিতির সভাপতি সেটি পিটানো হয়েছে। যখন পিটানো হয়েছে তখন ছাত্র নেতারা গিয়ে একটু মারামারি থামানোর চেষ্টা করেছে। গতকাল 16 জন সাংবাদিককে মারা হয়েছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে উদ্যম ঘটনা ঘটেছে কিনা। সাংবাদিকদের মারা হয়েছে। আপনি এটাকেও ওয়ান কাইন্ড অফ মব আমি বলতে পারি। পলিটিক্যাল অ্যানার্কি অবশ্যই, যদি প্রকাশ্যে যারা হামলা করে, কিন্তু কারা হামলা করছে? বহিরাগতরা হামলা করছে। তো কারা হামলা করছে? যারা 10 বছর আগে ছাত্র রাজনীতি, যাদের ছাত্র জীবন শেষ হয়ে গেছে, তারা হামলা করেছে, একটা বড় অংশ। তো এগুলো অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। যেটা এবি পার্টির সেক্রেটারি জেনারেল বলেছে যে ছাত্র দলের ভেতর ছাত্রলীগ ঢুকে করছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলে যখন কমিটি ঘোষণা করা হয়, 1-2 দিন পরে 21 জনকে আবার বহিষ্কার করা হয়েছিল। কেন বহিষ্কার করা হয়েছিল? বহিষ্কার কিন্তু এজন্য করা হয় নাই যে ফার্স্ট ইয়ারে এরা ছাত্রলীগ করছে, এজন্য বহিষ্কার করা হয় নাই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যারা বাংলাদেশে যারা ক্ষমতায় থাকে, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমি 2 দিন ছাত্রদলে মিছিলে গিয়েছিলাম, বাধ্য হয়ে। আমি জানতাম আমি শিবির। তারপরে যে হলে তুলেছেন, রিকোয়েস্ট করেছেন, দেখো 1-2 দিন মিছিল আসা দরকার ছাত্রদলের। গিয়েছি। যারা ফার্স্ট ইয়ারে গেছে, সাদিক কামাল যে ভিডিওটা পাওয়া যায়, ফার্স্ট ইয়ারে একটা ভিডিও পাওয়া যায়, তো সেটাকেই তো আমি বলতে পারি না যে ফার্স্ট ইয়ারে আজ থেকে 6 বছর আগে সে যখন ক্যাম্পাসে ঢুকছে সে ছাত্রলীগের নেতা হয়ে গেছে। আপনি দেখেন, এই যে গতকাল পরশুদিন ছাত্রলীগের ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট একটা মেয়ে মনে হয় এমপি হলেন, নামটা ভুলে গেলেন, মানসুরা মনে হয়। সে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির সাথে তার ভিডিও আছে, ছবি আছে। তো এগুলো আমরা কিভাবে এবং এটা নিয়ে স্বয়ং ছাত্র দলের নেতা নেত্রীরা এটা সমালোচনা করছে যে সে ওখানে গোপনে ছিল এক সময়, সেখান থেকে আসছে। তো এগুলো নিয়ে আলোচনা আছে, পর্যালোচনা আছে। তো সবগুলোকে আমাদের অবশ্যই নিতে হবে। আমাদের প্রশাসনের যেমন দায়িত্ব, স্যার বলেছেন, অবশ্যই প্রশাসনের দায়িত্ব, ক্যাম্পাসে প্রশাসন যারা আছে, ছাত্র রাজনীতি কীভাবে ভালোভাবে পরিচালনা করা যায়। অ্যাট দ্য সেম টাইম রাজনৈতিক দলগুলোর দিক নির্দেশনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণটা হলো ধরেন রাজনৈতিক দল নির্দেশিত কমিটিগুলো হচ্ছে, ছাত্রদল কমিটি এখানে রুল কবি রিজভি স্বাক্ষর হয় প্রায়, অথবা প্রাইম মিনিস্টারের নির্দেশে হচ্ছে। দেখেন, আমার একটা সংগঠন, আমার পরিচয় দিচ্ছে, আমি ইপসুর মহাসচিব। ইপসু হলো 1969 সালে যাত্রা শুরু হয়েছে। এটা ইউএনের একটা ECOSOC মেম্বার অর্গানাইজেশন, ইস্তাম্বুল তার হেডকোয়ার্টার। আমাদের প্রায় 70টা দেশে 155টা ছাত্র সংগঠনের মেম্বার। এবং আমি দেখেছি সাউথ এশিয়ার বাহিরে ছাত্র রাজনীতি কত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সরকার তাদের ফিনান্স মতো সরকার করছে, এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে পর্যন্ত, মালয়েশিয়ার বর্তমান প্রাইম মিনিস্টার তিনি একটা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা, এবং এই সংগঠন থেকে বের হয়ে গিয়ে ছাত্রনেতারা বিভিন্ন রাজনৈতিক দলে যাচ্ছে। আমরা কিন্তু এই গঠনমূলক রাজনীতি করতে পারছি না। এই জন্য আমাদের সবাই আমাদের নিজ নিজ জায়গা থেকে পর্যালোচনা আনা দরকার, এবং রাজনৈতিক দলগুলো অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া দরকার। বাংলাদেশে মেইন যে ইস্যুগুলো দাদা বলেছিলেন, 2টি গুরুত্বপূর্ণ ইস্যু এখন, জ্বালানি ইস্যু এবং বাচ্চাদের যে হামের ইস্যু। 18 তারিখে আপনি দেখবেন যে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান কিন্তু হসপিটালগুলো পরিদর্শন করে কিছু দিক নির্দেশনা সরকার দিয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমি নিজেও লাস্ট ইলেকশনে পার্টিসিপেট করেছিলাম, যে লোকাল জায়গাগুলোতে হসপিটালের সার্ভিস নিয়ে কারো কেয়ার করার সময় নেই। হসপিটালের টেন্ডার কীভাবে দখল করা যায়, নিম্নমানের জিনিসপত্র কীভাবে সাপ্লাই দেওয়া যায়, এটা সবার চিন্তা। তো আমাদের তো নতুন বাংলাদেশ করতে হলে এই জায়গাতে পরিবর্তন। আচ্ছা, আপনি কি শিবিরের রাজনীতি যুক্ত ছিলেন একসময়, এবং আপনি কি পরিচয় গোপন করে রাজনীতি করেছেন কিনা আমার খুব জানতে ইচ্ছে করছে। আপনি যদি আমার নাম দিয়ে ইউটিউবে সার্চ দেন, দেখবেন আন্দোলন সংগ্রামের সময় আমি ছাত্র শিবিরে ঢাকা সলিমুল্লাহ মুসলিম হলের সভাপতি ছিলাম, ঢাকা মহানগর সেক্রেটারি ছিলাম, ঢাকা মহানগর সভাপতি ছিলাম। আন্দোলন সংগ্রামে ম্যাডাম খালেদা জিয়া যখন মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা করে 29 ডিসেম্বর 2013 সালে,
কেউ কেউ যখন মিছিলে ছিল না তখন আমার নেতৃত্বে মিছিল হয়েছিল, সেই আপনি যদি মিছিলে সেটি করে একজন থাকেন, আপনি যদি বরণ করেছিল। সবার ফ্রন্টে এসে রাজনীতিটা করতে পারেন, তো আপনার সহকর্মীরা কেন করতে পারেন? অবশ্যই করছে তো। তখন কেন করতে পারলো না, যে সময় গুপ্ত থাকার যে বিষয়টা বারবার 2013 আসে? সালে ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতিকে গ্রেপ্তার করে 100-এর অধিক মামলা দেওয়া হয়েছে। আমরা দেখেছি দেওয়ালকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বারবার তার নির্বাচনী বক্তব্যে কথাটা বলেছেন। ছাত্র শিবির অসংখ্য নেতাকর্মীকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, 700-এরও অধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। অনেকে এখন তো গুম থেকে এখনো ফিরে আসে নাই। এটা ছাত্র শিবির শব্দ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1250-এর ওপর ছাত্র নেতাকে বের এবং করে সেই দেওয়া হয়েছে। পরিস্থিতিতে আপনি সবার প্রকাশ্যে আমি রাজনীতি প্রকাশ্যে করেছেন। করেছি, স্যার নিজেও জানে। জি। স্যার একবার আমাকে, আমার মনে আছে যে স্যারের কোর্স আর কি পরীক্ষা দিতে পারছিলাম, স্যার আমাকে বলছে এই তুমি কোর্স ক্যাম্পাসে ঢুকতেই পারতেছিলাম না। সিচুয়েশন এমন ছিল যে ফজর নামাজ পর ক্যাম্পাসে ঢুকতাম, পরীক্ষা দিয়ে মাগরিবের পর আবার অন্ধকার ক্যাম্পাস থেকে বের হতাম, এমন সিচুয়েশন আমরা পার করেছি। তো সবাই যে রিস্ক নিতে পারে না, অসংখ্য আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পায়ের ভেতরে রড ঢুকানো আছে, ক্যাম্পাসে তাকে মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে। জি, ধন্যবাদ ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। অনিক রায়, এই যে ছাত্রদল এবং ছাত্রলীগের মুখোমুখি অবস্থান, এই অবস্থা থেকে আসলে কিভাবে ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক করা যায় আপনার মতে? প্রথমত বিষয় হলো আপনার ডায়ালগের তো কোনো বিকল্প নেই যে আপনি আসলে ক্যাম্পাস কিভাবে পরিচালনা করবেন। প্রথমত হলো, এটা আমরা লম্বা সময় ধরে বলতেছি যে আপনি আসলে কোন সংগঠন কিভাবে রাজনীতি করবে সেইটা আপনি ঠিক করে দিতে পারেন না। কোনো এটা মানে রাজনৈতিক মানে এটা প্রশাসনের কাজ না, এটা প্রশাসন করতে পারে না। প্রশাসন যেটা করতে পারে সেটা হলো বার ঠিক করে দিতে পারে যে আপনি কতটুকু করতে পারবেন, কতটুকু করতে পারবেন না। প্রথমত থেকে আমরা একদম অনেক দিন ধরে ছাত্রলীগের আমল থেকে আমরা ক্যাম্পাসে এটা নিয়ে সোচ্চার ছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যে প্রথম বর্ষে যে শিক্ষার্থীরা ওঠে, এই ওঠাটা পুরোপুরি প্রশাসনের হাত দিয়ে হইতে হবে। এইটার মধ্যে কোনো ছাত্র সংগঠন যুক্ত থাকতে পারবে না। একদম প্রশাসনিক নিয়ম অনুযায়ী তার এটা উঠাবে, এবং সে হলে থাকতে পারবে কি পারবে না এইটা কোনোভাবেই কোনো ছাত্র সংগঠনের ফেভারে তিনি আসেন না ছাত্র সংগঠন কোনো ছাত্র সংগঠনের বিরুদ্ধে তিনি আসেন, এইটা দিয়ে কখনো জাজ করা যাবে না। তার ওই হলের সিটটার এনশিওর করতে হবে। একটা বড় অংশের শিক্ষার্থীরা, সেটা ছাত্র শিবিরের দিকে তার মুভ হোক কিংবা ছাত্র দলের দিকে মুভ হোক, ভাই বলতেছিলেন না নির্বাচনের মানে ম্যান্ডেট দিছে, আপনি এখন ডাকসু ইলেকশন করেন, পুরো রেজাল্টের মানে এটাই পাল্টায় যাবে। কারণ বাংলাদেশের নির্বাচনে মানুষ কাকে ভোট দেয়? মানুষ ভোট দেয় যার কাছে পাওয়ার দেখে, যে ওর কাছে পাওয়ার আছে। তো এতদিন ক্যাম্পাসের মধ্যে ছেলেপেলে মনে করতো যে ছাত্র শিবিরের নেতাদের হাতে পাওয়ার আছে, তারা প্রশাসনের মধ্যে নড়াচড়া করাইতে পারে, মানুষ ভোট দিছে। তো ছাত্র শিবির হলগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে এইভাবে ভূমিধস বিজয়ের পরে এরকম ভূমিধস পরাজয়ে কেন তাদের জাতীয় নির্বাচনে আবার হলো? আমরা উল্টোটাও তো দেখি যে ডাকসুর নির্বাচনের ডাকসুতে পরে ছাত্রদল এইভাবে ভেঙে প্রধান পড়লো, নির্বাচনে আসলে কিন্তু সেটার প্রধান impact নির্বাচনে পড়ে। বিএনপি কিভাবে এত ভূমিধস বিজয় পাইলো? তাহলে আপনি কি বলতে চাইতেছেন দুই জায়গায় দুই রকমের মানুষ থাকে? তা তো না, একই মানুষ থাকে। মানুষটা পাওয়ারটা দেখে, ও বুঝছে যে ইলেকশনে যে বিএনপি ক্ষমতায় আসতেছে, বিএনপি মোর পাওয়ারফুল, ও বিএনপির পক্ষে চলে গেছে। ও কারণ বাংলাদেশের মানুষ কখনো চায় না 2 নাম্বার যে হবে তাকে ভোট দিতে, সে সবসময় চায় তার ভোটটা যেন যে জিতবে তার পক্ষে যায়। এটা একবারে বেসিক। আপনি সাধারণ মানুষ, সাধারণ মনে করেন গ্রামে গঞ্জে যান, ভোটগুলো এইভাবে হয়। তো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইভাবে হয়। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশনের আগে জি। মনে করেন প্রচুর হলে ফিস্ট চলতেছে, ধুম খাওয়া দাওয়া চলতেছে, প্রত্যেক দিন 20টা 30টা করে বড় বড় খাবারের প্যান্ডে মানে খাওয়ানো চলতেছে, ছাত্র নেতারা খাওয়াচ্ছেন। এই টাকা পয়সা কই থেকে পাইছেন এই ছাত্র নেতারা? এই পাওয়ার শোডাউনটা তারা কই থেকে পাইলেন? এখন এগুলো তো প্রশ্ন তৈরি হয় তখনই যখন এই ছাত্র নেতারা জানেন যে হলে কে উঠবে না উঠবে সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো, আমার পাওয়ারের যে পলিটিক্স এটা এনশিওর হবে। তো ছাত্রদল এখন সেম ওই মডেলে আছে। ছাত্রদলের হলগুলোতে তার কন্ট্রোলে আসতে হবে, তার কমিটিগুলো মুভ করতে হবে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এইটা খুবই প্রবলেমেটিক একটা পলিসি। আপনার বুঝতে হবে যে ভাই যেটা বললেন যে সাউথ এশিয়ার বাইরে ছাত্র রাজনীতি একরকম, কারণ সাউথ এশিয়ার বাইরে ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতির নিয়ামক হয় নাই কোনোদিন। বাংলাদেশের হিস্ট্রি দেখেন, বাংলাদেশের হিস্ট্রিটাই ছাত্র রাজনীতি দিয়া। এবং আপনি জুলাই গণ অভ্যুত্থান, সেটাও ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতি কর্মীদের হাত দিয়েই ঘটনা ঘটছে। এটাই বাংলাদেশের হিস্ট্রি। ফলে আপনি হুট করে এসে বাংলাদেশের যেটা চিরায়ত নিয়ম, সেই ছাত্র রাজনীতি বন্ধ করতে পারবেন না। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো এটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। যে ইলেকশন হয়েছে, আমরা চাই এই ইলেকশন রেগুলার হোক, প্রতিনিয়ত হোক, যেই জিতুক, কিন্তু ইলেকশনগুলো মোর ফেয়ার হোক, ইলেকশনগুলোর ব্যাপারে প্রশ্ন সবচেয়ে কম থাকুক। কারণ যত বেশি ডেমোক্রেটিক্যাল চর্চা হবে তত বেশি ডায়ালগের জায়গা তৈরি হবে। কিন্তু আমাদের মনে হইতেছে একটা লম্বা সময় ধরে যে ক্যাম্পাসগুলোতে ডায়ালগের জায়গা নাই, ভিন্ন মতকে নানান রকমভাবে ট্যাগিং করার চেষ্টা আপনি তো চলছে। ইলেকশন নিয়ে প্রশ্ন তুলেই ফেললেন। আপনার আগের বক্তব্যে যে আসছিলেন যে সবাই মিলে একসাথে সমঝোতা করে ক্ষমতাটা পাওয়া হয়েছে, না, এই এটা তো প্রশ্ন খুবই তো তুলেই সিম্পল। মনে ফেললেন। করেন এটার জন্য তো আপনি অনেকগুলা
প্রমাণ আপনার কাছে খুব সহজে আছে। যেই বিএনপি প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় কর্মসূচি করছে যে খলিলুর রহমানকে পদত্যাগ করাইতে হবে, সেই বিএনপিরই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হয়েছে। তো কি কারণে বিএনপির এত বড় চেঞ্জ হয়ে গেল? যেই বিএনপি খলিলুর রহমানের এগেনস্টে টানা 2 সপ্তাহ 3 সপ্তাহ মনে কর্মসূচি পালন করছে শুধুমাত্র, সেই পরবর্তীতে তাদের মনে করেন যে এটা আমরা কি বলে একদমই শেষের দিকে চলে পররাষ্ট্রমন্ত্রী এসেছে। হয়ে গেছে। ফলে এটা খুব সরলীকরণ হয়ে যায় আর কি। না, 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 মানে স্যার, মানে স্যার, পররাষ্ট্রমন্ত্রী থাকলে নির্বাচন স্যার, এটা খারাপ খুবই হয়, হিসেবে হলো, স্যার, এটা না, 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 খুবই না, সরলীকরণ। না, এইটা বিষয় না, এটা, বিষয়টা হলো স্যার যে যেই লোকটাকে নিয়ে সারা বাংলাদেশে মানুষের সন্দেহ ছিল, যেই লোকটার পলিটিক্যাল হিস্ট্রি কি এবং পলিটিক্যাল ওয়ার্ক কি সেটা নিয়ে চূড়ান্ত মানের দ্বন্দ্ব ছিল, সেই লোকটা হুট করে পররাষ্ট্রমন্ত্রীর মতো পদ পেয়ে যাওয়া ইম্পর্টেন্ট আমাকে না, শেষ খলিলুর করতে রহমান এটা হচ্ছে। করছে। ইম্পর্টেন্ট হলো খলিলুর রহমান তো কোনো একক ব্যক্তি না, তিনিও কোনো না কোনো ক্ষমতার কিন্তু অংশ, নির্বাচনকে সেই একটা ক্ষমতার অংশ। ব্যক্তির power না 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 দিয়ে না না না, না, মানে আপনি তো analysis আমাকে করা ভুল খুবই- বুঝছেন, আপনি খুবই- সরলীকরণ করতেছেন। খলিলুর রহমান কোনো একটা ব্যক্তি না, এগুলো একটা পাওয়ার স্টেক, সেই পাওয়ার স্টেকের প্রতিনিধিত্ব তিনি করেন, তার পিছনে অনেক কে আছেন অনেক এটা ধন্যবাদ, জানেন না। অনেক সেরকম ধন্যবাদ। আমাকে কোনো শেষ কিছু কি করতে আমাদের হচ্ছে। কাছে visible কাজী মোহাম্মদ হয়েছে? মাহবুবুর নিশ্চয়ই রহমান, মার্কিন অনিক রায়, বাণিজ্য চুক্তি ডক্টর যথেষ্ট, মোস্তফা স্যার। ফয়সাল পারভেজ। চুক্তি যথেষ্ট না? তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আবার আপনি তো নির্বাচনে গেলেন স্যার। দর্শক, এই ছিল আজকের করা আলাপে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। যে আমরা কি চাই সকলে মিলে একটা দেশের জন্য, আমরা সবাই মিলে নাগরিকরা কি চাই, নাগরিকদের মনের মধ্যে কি ধারণা পোষণ করে। আমরা একটা সকলে চাই একটি সহনশীল, সংবেদনশীল, মানবিক, স্থিতিশীল একটি দেশ সকলে মিলে করতে চাই। এটা হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য। একটা দেশ